দ্বিতীয় দফায় দেশব্যাপী ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্কুল পর্যায়ে অতিরিক্ত পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীরা। আগ্রহ হারাচ্ছে জ্ঞান অর্জনে আধুনিক শিক্ষা পদ্ধতি চালু পরামর্শ শিক্ষাবিদদের। কর্তৃপক্ষের উদাসীনতায় ১০ বছর ধরে বন্ধ মাদারীপুরের খাসেরহাট খাদ্যগুদাম। সংস্কারের নামে ব্যয় হচ্ছে লাখ টাকা, দ্রুত চালুর দাবি জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। এবং সংস্কারের অভাবে ভোলার বোরহানউদ্দিনে ৯ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য। বন্ধ রয়েছে যান চলাচল, ভোগান্তি নিরসনের দাবি এলাকাবাসীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপে সারা দেশে ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশে এবারে প্রথম স্থানীয় সরকার এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৪৭ জেলার ৬৩৯ ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২৬৫২ জন। সদস্য পদে ২১,২৯৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য লড়ছেন ৬,৪৯৮ জন। এর আগে ২২ মার্চ ৭১২টি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে নির্বাচন হয়। যোগ্যতা আমাদের উন্নয়নের কাজ যেটা করতে পারবে সেটা রেখে ভোট দিব। পরিবেশটা খুবই ভালো মনে হচ্ছে, কোনো রকমের চাপ অনুভব করিনি। আশা করছি দিনটি ভালো যাবে আর কি। কোনো বুথের মাঝে গেলে বাধা দেওয়ার আশাও নাই। সুন্দর ভোট আমরা এখানে হবে, কোনো বাধা নাই। ভোট দিছি আমার পছন্দের প্রার্থী, কোনো অসুবিধা হয়েছে। কেন্দ্রে আমাদের পুলিশ নিয়োজিত আছেন, টোটাল মহিলা পুলিশ সহ আমরা 6 জন আছি। আমাদের আনসার সদস্য আছেন টোটাল 17 জন। তারপরে এর বাইরে আমাদের আরো স্ট্রাইকিং ফোর্স আছেন, র্যাব, বিজিবি সহ আমাদের স্ট্যান্ড বাই পুলিশ আছেন। যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মাদারীপুরের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। সকাল 7টার দিকে ঘটমাঝি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 8 জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নে আছেন রিপোর্টার রাশেদ লিমন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আছেন রিপোর্টার কমল দে ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। ইমতিয়াজ, মুন্সিগঞ্জের শ্রীনগরের মোট 14টি ইউনিয়ন পরিষদে আজকে ভোট গ্রহণ হচ্ছে এবং যদিও 14টির মধ্যে 2টিতে কিন্তু আসলে এরই মধ্যে আওয়ামী লীগ মনোনীত 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের আর লড়তে হচ্ছে না, যদিও বেসরকারিভাবে ঘোষণা হবে না, কারণ আজকে 4টার পরেই আসলে তাদের ওভাবে দেওয়া হবে, কিন্তু সেখানে আসলে ভোট গ্রহণ হচ্ছে না চেয়ারম্যান পদপ্রার্থীর ক্ষেত্রে, যদিও সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যের ক্ষেত্রে সেখানে ভোট গ্রহণ হচ্ছে। তো মোট 2,23,000 ভোটার এই উপজেলায়, তারা আসলে তাদের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিতে দেখতেই পাচ্ছেন সকাল থেকে। কিন্তু আমি যেটা বারবার বিভিন্ন জায়গায় দেখছি, অন্তত এই মুন্সিগঞ্জের এই যে এই কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয় এবং তারা আসছেন এবং ভোট দিচ্ছেন। এবং এই যে এইমাত্র আমি একটু যদি কথা বলি একজনের সাথে, যে কেমন মানে ভোটের এই সার্বিক পরিস্থিতি বা কেমন দেখছেন? পরিবেশ ভালোই, ভোটের সবাই ভালোভাবে ভোট দিতেছে, কিন্তু একটা সমস্যা কি মানে লাইনটা ধীরস, মানে সময় নিতেছে, একটু দাঁড়ায় থাকতে হইতেছে। এমনি পরিবেশ ভালো, সুষ্ঠুভাবে সবাই ভোট দিতেছে।
আচ্ছা, আমি যেমনটি বলছিলেন, আসলে আমিও দেখেছি যে এর আগেও বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের কিন্তু এই অভিযোগটা ছিল যে ভোট কেন্দ্রের একটু ধীর গতির অভিযোগ ছিল। সেক্ষেত্রে আমরা যখন পুলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে যেটা বলেছেন যে দেখা যায় এসব ক্ষেত্রে ভোটার যারা রয়েছেন, মানে যারা ভোট গ্রহণ করছেন সেই নির্বাচনী কর্মকর্তা, আসলে এরা আসলে কেবলমাত্র তারা আসলে এই ভোটের সময় তারা এই ধরনের কাজ করে এবং কেবলমাত্র একদিনের খুব স্বল্প সময় ট্রেনিং দেওয়া হয়, যে কারণে আসলে একটু যে তাদের ব্যবস্থাপনা একটু যে ঘাটতি থাকে, তার কারণেই আর কি সবকিছু মিলিয়ে। তাছাড়া ভোটারদেরও এখানে একটি করণীয় বিষয় থাকে, যেন ভোটাররা এখানে 3টি ব্যালট পেপারে তাদের সিল মেরে তারপরে সেটি নির্দিষ্টভাবে ভাঁজ করে রেখে এরপরে আসলে বাক্সে ফেলতে হয়। সেক্ষেত্রে সার্বিকভাবে যদি বিবেচনা করা যায় যে এই বিষয়টিতেও আসলে যেহেতু ভোট আসলে ওভাবে খুব সচরাচর ভোট এমন না যে ভোট তাদের প্রতিনিয়ত দিতে হয়, যে কারণে আসলে ইউনিয়ন আমরা দেখেছি এর আগে যেমনটি জাতীয় নির্বাচনের পরে আসলে এখানে উপজেলা এবং এরপরে নির্বাচন হচ্ছে, যে কারণে ভোটাররাও আসলে ওই বিষয়টিতে অভ্যস্ত না, যে কারণে সবারই একটু সময় লাগছে এবং যে কারণে ভোটে ধীর গতিতে হচ্ছে। কিন্তু সার্বিকভাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা যায়, আমি কিন্তু বেশ কয়েকটি এই পুরো উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং বেশ কয়েকটি ইউনিয়নে গিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছিলাম যে মোবাইল কোর্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে মোবাইল টিম রয়েছে তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। এবং একটি কেন্দ্রে আমি কেবলমাত্র একটি জাল ভোটের অভিযোগ দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকেও তারা চেষ্টা করছেন যে তারা আমাদের আশ্বাস দিয়েছেন এই ধরনের পরিস্থিতি আর যার সৃষ্টি না হয় সেজন্য তারা তৎপর থাকবেন। তো বাকি সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবেই বলা যায় যে অন্তত মুন্সিগঞ্জের এই 18টি ইউনিয়নে মোটামুটি শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আছেন সহকর্মী কমল দে, সেখানকার ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানতে এখন চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ লিমন, আপনি বলছিলেন মুন্সিগঞ্জের কথা, এবার আমি একটা চট্টগ্রামের কথা বলি। উত্তর চট্টগ্রামের 3টি উপজেলা সীতাকুণ্ড, মিরেশ্বর এবং সন্দ্বীপ, আর এই 3টি উপজেলার মোট 30টি ইউনিয়নে আজ ভোট গ্রহণ চলছে। আর এই ভোট গ্রহণের প্রায় আমরা দেখি 291টি কেন্দ্র। এর মধ্যে আমরা দেখেছি কিন্তু বিক্ষিপ্তভাবে কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগের ভিত্তি দিয়ে এই মূলত সীতাকুণ্ড এলাকায় ভোট গ্রহণটি চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি সীতাকুণ্ড যে 9টি ইউনিয়ন, এর মধ্যে 3 থেকে 4টি ইউনিয়ন থেকে কিন্তু বিএনপির প্রার্থীরা তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্র দখল এবং জাল ভোটের অভিযোগের প্রেক্ষিতে। তারা বলছেন এসব কেন্দ্রের মধ্যে গণহারে জাল ভোট চলছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ধরে যারা ভোটার রয়েছেন তারা ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এক্ষেত্রে যে ভোটাররা রয়েছেন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা ভোট দেওয়ার জন্য, এবং তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে কিন্তু ভোটাররা কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। তবে কিছু কিছু কেন্দ্র থেকে বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে সেখানে জাল ভোট চলছে এবং কেন্দ্র দখল করা হয়েছে বলে বিএনপি থেকে আমরা অভিযোগ পেয়েছি। তবে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক যিনি মেজবাউদ্দিন, যিনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিজিট করছেন। তিনি বলছেন শুধুমাত্র সীতাকুণ্ডে যে 8 নম্বর সোনাছড়ি সেই ইউনিয়ন ছাড়া তিনি আর কোথাও কোনো বিক্ষোভের সংঘর্ষের খবর পাননি বা গোলমালের খবর পাননি। অপরদিকে আমরা যেটা জানতে পেরেছি সন্দ্বীপ, যার একটি উপজেলা রয়েছে, সন্দ্বীপের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। আমরা এখন আছি সীতাকুণ্ড যে বাঁশবাড়ি ইউনিয়ন, সেই বাঁশবাড়ি হাই স্কুল আমরা দেখেছি কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে ভোটাররা ভোট দিচ্ছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, দীর্ঘ লাইন দিয়ে সকাল থেকে তারা লাইন ধরে ভোট দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে একজন প্রবীণ ব্যক্তির সাথে ভোট দিতে আসছেন তিনি। আপনি তো ভোট দিতে আসলেন, কেমন অনুভূতি আপনার এই দীর্ঘ প্রখর রোদ উপেক্ষা করে দিয়ে ভোট দিতে দেন? ভালো। মানে আপনার কাকে ভোট দিতে চান বা কিরকম প্রার্থী খুঁজেন? ভালো প্রার্থী, যোগ্য ব্যক্তি প্রার্থী কে ভোট দিব। শুনছিলেন একজন যে প্রবীণ বয়স্ক, তিনি বলছিলেন যে যোগ্য প্রার্থী তারা খুঁজতে চেষ্টা করছেন, অর্থাৎ একজন তারা বয়স্ক, তিনি বলছেন যে যোগ্য প্রার্থী যিনি তাকে তারা ভোট দিবেন। আমি আরেকটি বিষয় বলি যে চট্টগ্রামে যে 3টি উপজেলা, বিশেষ করে সীতাকুণ্ড, মিরেশ্বর এবং সন্দ্বীপ, আমরা সকালে খবর পেয়েছি সন্দ্বীপের হরিশপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে বিক্ষিপ্তভাবে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিনই যে প্রার্থী তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একইভাবে আমরা দেখেছি সীতাকুণ্ডের মতো কয়েকটি ইউনিয়নের যে কেন্দ্র রয়েছে সেখানে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে কেন্দ্র দখল হয়েছে। তবে আওয়ামী লীগেরা বলছেন
সকাল থেকে বিএনপি যারা প্রার্থী রয়েছে তারা এজেন্ডার কেন্দ্রে প্রবেশ করেনি, তারা মূলত পরিকল্পিতভাবে নির্বাচনকে একটি কলঙ্কিত করার জন্য মূলত তারা এই ধরনের পন্থা নিয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন এই 3টি উপজেলা তারপরে 2500 ফোর্স মোতায়েন করেছে, বিশেষ করে পুলিশ এবং আনসার কেন্দ্রে রয়েছেন। কেন্দ্রের বাইরে আমরা র্যাবকে টহল দিতে দেখেছি বিজিবির টহল, যেখানে গোলমাল হচ্ছে সেখানে আবার বিজিবির স্ট্রাইকিং ফোর্স গিয়ে নিয়ন্ত্রণে আছে। তো এখন বলা যায় বিক্ষিপ্তভাবে কিছু কেন্দ্র দখল এবং জালবোর্ডের যে দখল অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, তার মাধ্যমে চলছে চট্টগ্রামের এই উপজেলাগুলির ভোট গ্রহণ। আর এখন চট্টগ্রামের এই ছিল সর্বশেষ, এখন আমরা চলে যাব সিলেটের, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। কমল, আপনাকে ধন্যবাদ। আসলে ইমতিয়াজ, আমি এখন আছি গোয়েনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের 12হাল ভোট কেন্দ্রে, এবং এই ভোট কেন্দ্রে আমি প্রায় 1 ঘন্টা থেকে আছি, এবং ভোট কেন্দ্রে আমি এসে যেমনটি দেখেছি যে ভোটার যারা রয়েছেন তারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন, এবং লম্বা লাইনে দাঁড়িয়ে কেউ এসেছে সকাল 7টার আগেও, কেউ এসে যে লাইনে দাঁড়িয়েছিল তারা এখনো লাইনে দাঁড়িয়ে আছে। এবং আসলে এই ভোট দেওয়ার জন্য আমি ভোটারদের যে উৎসব যেটা দেখেছি যে তারা অনেকে নতুন কাপড় পরে এসেছে, এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে তাদেরকে এই ভোট দিতে কেউ কোনো ধরনের বাধার সৃষ্টি করছে না, তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছেন। তো আসলে এবারই প্রথমবারের মতো আপনারা যেমনটি জানেন যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, কিন্তু ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে তারা দলীয় বিষয়টি তারা বিবেচনা না করে তারা যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিচ্ছেন, এবং ভোটাররা এই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা অনেকটা সন্তুষ্ট। আমি কথা বলবো একজন ভোটারের সাথে। আপনি ভোট দিয়েছেন কিনা, আর কি ধরনের প্রার্থী আপনাদের পছন্দের? যে আমি আজকে এই কেন্দ্রে সর্বপ্রথম ভোট আমি দিয়ে উদ্বোধন করেছি। আমি অনেকবার ভোট দিয়েছি, এবারের মতো শান্তিপূর্ণ ভোট আমার জীবনে আর কখনো দেয়নি। এ পর্যন্ত আমাদের সেন্টারের পুরুষ মহিলা ভোটাররা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করতে। আর প্রার্থীর ব্যাপারে যে বিষয়টা সরকার ঘোষণা দিয়েছে দলীয়, কিন্তু আমাদের এলাকায় অধিকাংশ লোক দলীয় বিবেচনা নিচ্ছে না। আমাদের এলাকার উন্নয়নে যে যোগ্য প্রার্থী আছে তাকেই বাছাই করছে। এই হিসাবে দেখতে আমাদের এলাকার লোকজন দলমত নির্বিশেষে এখানে নৌকা প্রতীককে সমর্থন দিয়েছে। এটাই আমাদের এলাকার মূল উদ্দেশ্য। আপনাকে আসলে ইমতিয়াজ, আপনি যেমনটি শুনলেন যে মানুষ যারা রয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই উপজেলায় 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই 7টি ইউনিয়নে বেশ কিছু সমস্যা রয়েছে। আমি আপনাদের কিছুটা বলে রাখি যে এই উপজেলার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানের প্রত্যেকটি রাস্তাঘাট ভাঙা, এবং সড়ক ও জনপথের যে মহাসড়ক যেটি রয়েছে তামাবিল সড়ক, সেই সড়কের অবস্থা অত্যন্ত নাজুক, এবং এছাড়া যে স্থানীয় সরকারের যে সড়কগুলো রয়েছে সবগুলোরই অবস্থা ভাঙা। তো আসলে ভোটাররা বলছেন তাদের উন্নয়নে এবার যারা কাজ করবেন তাদেরকেই তারা বেছে নিচ্ছেন আজকের নির্বাচনে, এবং তারা যেটা বলছেন যে তাদের পছন্দের প্রার্থী হয়তো এবার বিজয়ী হবে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই উপজেলার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে পরিবেশগত সমস্যা। এখানে কয়েকটা পাথর কোয়ারি রয়েছে, এবং প্রত্যেকটি পাথর কোয়ারিতে আপনারা জানেন যে বোমা মেশিন দিয়ে পাথর তোলা হয়, এবং পরিবেশ বিধ্বংসী যে ক্রাশার মেশিন যেগুলো রয়েছে সেগুলো মানুষের বাসাবাড়ির কাছে রয়েছে। ভোটাররা বলছেন যে এবার যারা তাদেরকে এই পরিবেশগত উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেও তারা নির্বাচিত করবেন, এবং আজকে তাদেরকে তারা ভোট দিচ্ছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেটের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, দ্বিতীয় দফা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়ন পরিষদ থেকে যোগ দিয়েছিলেন রাশেদ লিমন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে কমল দে, এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদ থেকে আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরে খবরে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আইনি প্রক্রিয়ার মধ্য থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কোনো পদক্ষেপে নির্বাচন কমিশন পাশে থাকবে বলে জানিয়েছে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। গতকাল দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এছাড়া প্রথম দফায় অনিয়মের অভিযোগে সাতক্ষীরার এসপি ও 5 জন ওসিকে তলব করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওই এলাকার পুলিশ প্রধান এবং ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কয়জন ছিলেন তাদেরকে ডেকেছি, তাদের বক্তব্য শুনেছি, আমাদের নির্দেশনা দিয়েছি, নির্দেশনা অনুসারে কাজ করার জন্য তাদেরকে বলেছি, এবং তাদের অনিয়মগুলো ধরিয়ে দিয়ে বলেছি যে ভবিষ্যতে যেন না হয়। ভোট গ্রহণের জন্য যে কোনো ব্যবস্থা আইনগত এবং যুক্তিসঙ্গত তারা যে ব্যবস্থা নেবে আমরা তাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করব, এবং তাদের সেই কাজকে আমরা সমর্থন করে যাব সেটা আইনসঙ্গত হলে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি
দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতার জন্মদিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে আজকে হয়তো আমরা বাঙালি হিসেবে এবং বাংলাদেশ আমরা পেতাম না, বিশ্বে আমাদের কোনো আত্মপরিচয় বা ঠিকানাও থাকতো না। সেই মহান নেতার জন্মদিন। আর 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মাটি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করবার নির্দেশ দিয়েছিলেন। কাজে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কাজে আজকের দিনে আমি আমাদের মহান নেতার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয়েছিল এপ্রিলের 10 তারিখে এবং শপথ গ্রহণ হয়েছিল 17 তারিখে 1971 সালে, এবং এই শপথ নেওয়া হয়েছিল সেই মেহেরপুরের আম্রকাননী মুজিবনগরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। যেহেতু জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই তাকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন এবং যুদ্ধ পরিচালনা করে বাঙালি জাতি বিজয় অর্জন করে 16ই ডিসেম্বর এই মাটিতে। আমাদের দুর্ভাগ্য যে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, যখন 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো, ঠিক তার পরপরই 3রা নভেম্বর। যে আমি আজকের দিনে আমাদের সেই 4 জাতীয় নেতা তাদেরকে আমি স্মরণ করছি। আমাদের এই মহান স্বাধীনতা 23 বছরের সংগ্রামের ফসল, 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ে অর্জিত। 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। 7.5 কোটি মানুষ ছিল তখন। সেই 7 কোটি মানুষের মধ্যে 30 লক্ষ মানুষই জীবন দিয়েছিল, শাহাদাত বরণ করেছিল। আমি সেই লাখো শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সিভিল সার্ভিসের প্রশংসনীয় ভূমিকা ছিল। বাঙালি অফিসাররা তারা যার যার কর্মস্থানে বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে সেই 7ই মার্চের পর থেকেই তারা প্রস্তুতি নেয় এবং অনেকে শাহাদাত বরণ করে, কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। যারা শাহাদাত বরণ করেছে আমি তাদেরকেও স্মরণ করছি আজকের দিনে। জাতির পিতা শুধু স্বাধীনতাই দেননি, স্বাধীনতা অর্জনের সাথে সাথে তিনি যখন দায়িত্বভার নিলেন 10ই জানুয়ারি তিনি পাকিস্তানি কারাগার থেকে যখন দেশে ফিরলেন এবং দায়িত্বভার নিলেন, একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। কারণ একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ তখন ছিল হলো পাকিস্তানিদের একটা কলোনি, একটা প্রদেশ। বাঙালিরা কোনো উচ্চ পদে আসীন ছিল না, এমনকি জয়েন্ট সেক্রেটারি পদেও কিন্তু কোনো বাঙালি উঠতে পারেনি। 6 দফা দেবার আগে কোনো বাঙালির স্থান কোথাওই ছিল না। সিভিল প্রশাসনই হোক, মিলিটারি হোক, যেখানেই হোক, কোথাও বাঙালিদের কোনো অবস্থান ছিল না। 6 দফা দেবার পর হয়তো কিছুটা তারা কয়েকজনকে প্রমোশন দেয়, কিন্তু বাঙালি অফিসাররা কোনো উচ্চ পদে আসীন হতে পারেনি। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলেই আজ এই স্বাধীন রাষ্ট্র এবং সকল উচ্চ পর্যায়ে আজ বাঙালিরা স্থান পাচ্ছে। জাতির পিতা স্বাধীনতার পরপর এই দেশটা গড়ে তোলার জন্য সকল ক্ষেত্রে প্রশাসনিক সকল প্রতিষ্ঠানগুলি একে একে তিনি গড়ে তুলেছিলেন। এবং শুধু তাই না, তার যে লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন, আর সেটা গড়ে তুলতে গেলে জনগণের সেবা করা এবং জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া কিভাবে দিতে পারবেন সেই চিন্তাও তার ছিল।
তাই তিনি একদিকে যেমন একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অবকাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক প্রতিটি ক্ষেত্রে যেমন কাজ করেছেন, প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করবার জন্য আমাদের দেশে যেমন আগে মাত্র 19টা জেলা ছিল আর মহকুমা ছিল, সকল মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন। সে সময় 60টি জেলা তিনি প্রথম করেছিলেন এবং 60 জন গভর্নর নিযুক্ত করেছিলেন। উদ্দেশ্য ছিল যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে দেওয়া এবং একটা জেলা, নতুন জেলা গঠন করেছেন, গভর্নর নিয়োগ দিয়েছেন, তাদের প্রশিক্ষণ দিয়েছেন। একটাই লক্ষ্য ছিল যে জনগণ যে সেবাটা তাদের কাছে পায় এবং জনসেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সেই লক্ষ্য নিয়ে তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণের এই পদক্ষেপ নেন। অর্থাৎ তৃণমূল থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী করে জনসেবাকে নিশ্চিত করতে চেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে 75-এর পরে আর সেগুলি কার্যকর হয়নি। তিনি একটি সেবামুখী এবং দক্ষ সিভিল সার্ভিস প্রতিষ্ঠার পদক্ষেপও নিয়েছিলেন। প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীর নেতৃত্বে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রিঅর্গানাইজেশন কমিটিও তিনি গঠন করেছিলেন। কারণ সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, কাজে সুষ্ঠুভাবে প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি তিনি গঠন করেন এবং সেই কমিটির রিপোর্টও পেশ করেছিল। কিন্তু দুর্ভাগ্য যে সেগুলি আর তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি, কারণ 75-15 আগস্টের পরে তো আর সেটা হয়নি, তাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। এবং 75-15 আগস্টের পরে কি হয়েছে, যে সামরিক জান্তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি এবং লড়াই করে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশেই সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতার দখলে পালা শুরু হয়েছিল। ক্ষমতা লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়ে এই যে গণমুখী যতগুলি ব্যবস্থা সবই একে একে ধ্বংস করা হয়। কারণ অবৈধভাবে যখন কেউ ক্ষমতা দখল করে অস্ত্র হাতে নিয়ে, একজন সামরিক জান্তা, তখন ক্ষমতাকে রক্ষা করা এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করা, এটাই তাদের মূল কাজ হয়। এবং আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলছি বা দুর্নীতির যে বিস্তার দেখছি, এটা মিলিটারি রুল যখন কোনো দেশে থাকে, তারা যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে এসে সেই দুর্নীতির উপরেই আশ্রয় নেয় এবং দুর্নীতির প্রসার ঘটায়, দুর্নীতিকেই তারা নীতি হিসেবেই গ্রহণ করে। এটা হলো বাস্তবতা, এটা আমরা যুগ যুগ ধরেই দেখেছি। এবং ঠিক সেই ঘটনাটাই বাংলাদেশে ঘটেছে, যে ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা একটি মুষ্টিমেয় শ্রেণী গঠন করেছে, তাদেরকে সব ধরনের আর্থিক সুবিধা দিয়ে একটি এলিট শ্রেণী তৈরি করেছে। এর ফলাফল দাঁড়িয়েছে আমাদের দেশে ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ অবহেলিত রয়েছে, কিছু মানুষ শুধু সুফল ভোগ করেছে। এবং দেশে একটা স্বাধীন দেশ যেভাবে তার অগ্রযাত্রা শুরু হওয়ার কথা, সেটা থেমে যায়। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি ওই মুষ্টিমেয় ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া। এমনকি তাদের নীতিমালাটার দিক থেকেও যদি আমরা দেখি, আমরা যেমন চিন্তা করি আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, আমরা নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলবো, কিন্তু 75-এর পরে অবৈধভাবে যারা ক্ষমতা এসেছে তাদের প্রচেষ্টাই ছিল বাংলাদেশ যত দরিদ্র থাকবে, খাদ্যে অভাব থাকবে, তত বেশি বিদেশে ভিক্ষা চাওয়া যাবে, হাত ফেলানো যাবে। এই চিন্তা নিয়েই তাদের দেশ শাসন, কারণ তাদের ক্ষমতার চেয়ারটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেশের মানুষ না। ওই অবস্থা থেকেও আমাদেরকে আবার সংগ্রাম করেই দেশকে মুক্ত করতে হয়েছিল। 21 বছর পর আওয়ামী লীগ 96 সালে যখন সরকার গঠন করে, তখন আবার আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে গণমুখী করে গড়ে তোলার পদক্ষেপ নেই। এবং আমাদের লক্ষ্য এটাই ছিল যে বাংলাদেশকে আমরা একটা সম্মানজনক অবস্থানে নেব, বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশের যে উন্নয়ন হবে সে উন্নয়ন হবে একেবারে
সকল মানুষের জন্য সমান উন্নয়ন, সুষম উন্নয়ন হবে। তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তোলার জন্য আমরা ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারগুলি শক্তিশালী করার পদক্ষেপ নেই এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের কর্মসূচি আমরা হাতে নিই। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করি, বাস্তবায়ন শুরু করি। আবার 2001-এ আমরা ক্ষমতা আসতে পারিনি, স্বাভাবিকভাবে আমাদের গৃহীত পদক্ষেপগুলি আবার মাঝপথে হোঁচট খায় এবং এর পরবর্তী 7 বছরের ঘটনা অনেকেরই জানা। 2009-এ আবার যখন আমরা সরকার গঠন করি তখন আবার আমরা চেষ্টা করি যে আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে কিভাবে আমরা যাব সেই পদক্ষেপ নেই। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এমন একটি দল যা আমাদের নিজস্ব অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করি, প্রতি 10 বছর অন্তর সেটাকে আমরা আবার সময়োপযোগী করি এবং সেই নীতিমালার ভিতরে জাতির পিতা যে আদর্শ নীতি লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তারই প্রতিফলন আমরা ঘটাই যে আমরা যদি সরকারে যাই তখন আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করব, কত দ্রুত করব, কিভাবে উন্নয়ন করব, সেই ধরনের পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করি। তাই সরকার গঠন করার পর আমাদের খুব বেশি সময় লাগেনি যে আমরা সাথে সাথে আমাদের সেই গৃহীত নীতিমালার উপর ভিত্তি করে এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা শুরু করি। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি, যেটা 2001-এ বিএনপি জামাত ক্ষমতা আসার পরে দীর্ঘ পরিকল্পনা বন্ধ করে দিয়ে, অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনা বন্ধ করে দিয়ে তারা অ্যাডহক বেসিসে 2 বছর মেয়াদী 3 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু আমরা জানি যদি আমরা কোনো স্থায়ী উন্নয়ন করতে চাই, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাই 2009 সালে আমরা সরকার গঠন করি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেমন প্রণয়ন করি, পাশাপাশি আমরা 10 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনাও গ্রহণ করি এবং একটা সুনির্দিষ্ট লক্ষ্য আমরা ঠিক করি যে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা গড়ে তুলব এই পর্যায়ে। তাই 2021 সালকেই আমরা সুনির্দিষ্ট করি, কারণ 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই আমরা এমন একটা পর্যায়ে যখন অন্তত বাংলাদেশ ওই দারিদ্র, ক্ষুধার্ত, অবহেলিত এভাবে থাকবে না। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে, দারিদ্র হ্রাস করব, মানুষের জীবন মান উন্নত করব এবং আমাদের উন্নয়নের যে লক্ষ্য সেটা হলো ধনী দরিদ্রের ব্যবধান কমানো, আয় বৈষম্য কমানো। যেমন শহরে বসবাসকারী মানুষের যেমন আর্থসামাজিক উন্নতি হবে, ঠিক একইভাবে গ্রাম পর্যায়ে মানুষ তারাও যেন সমান নাগরিক সুবিধা পায়, সমানভাবে তাদের আর্থসামাজিক উন্নতি হয়, তারা যেন দারিদ্র্যের ওই হাত থেকে বেরিয়ে এসে একটু উন্নত জীবন পায়। এটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছি এবং সেইভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, যার শুভ ফল আজকে মানুষ পেতে শুরু করেছে। সেই সাথে সাথে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সংবিধানে কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী বলা আছে। কাজে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব যে মানুষের জন্য কাজ করা, জনসেবা করা এবং কিভাবে এই দেশকে আমরা উন্নত করব সেই চিন্তা করা। আমাদের যেটা লক্ষ্য যে প্রতিটি স্তরে, যেমন যারা চাকরি করেন তাদেরও যে সমস্ত সুবিধা অসুবিধা আমরা যেমন সেগুলির দিকেও লক্ষ্য রেখেছি এবং আমি দেখেছি যে আমরা সরকারে আসার পরে যখনই আসি তখনই কিছু জটিলতা পাই, যেমন প্রমোশনের জটিলতা, বেতন হয়তো সীমিত, সংসার চালানোর দায়, নানা ধরনের আমরা অসুবিধা লক্ষ্য করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের অর্থনীতি যতটা গতিশীল হয়েছে, অর্থনৈতিকভাবে যতটা উন্নতি করতে পেরেছি, সাথে সাথে আমাদের প্রজাতন্ত্রে কর্মরত সকলের মানসম্মত জীবন যাত্রা যাতে করতে পারেন সেই ব্যবস্থাও আমরা করেছি এবং প্রশাসনিক বিভিন্ন জটিলতা দূর করে আমরা সকলের প্রমোশন যাতে হয়, কর্মক্ষেত্রে যেন সকলে একটি আত্মতুষ্টি নিয়ে কাজ করতে পারেন সেই ব্যবস্থাই আমরা গ্রহণ করেছি এবং আমরা গত 7 বছরে বিভিন্ন পদ, নতুন নতুন পদ যেমন আমরা সৃষ্টি করেছি,
পদোন্নতির সুযোগ সৃষ্টি করেছি। আর তাছাড়া প্রমোশনের দিক থেকে প্রায় 113 জন সচিব, 609 জন অতিরিক্ত সচিব, 1411 জন যুগ্ম সচিব, 1434 জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। আমি জানি না অতীতে কোনো সরকার কখনো এত পদোন্নতি দিতে পেরেছেন কিনা, তা কিন্তু পারেননি। আমরা যে কর্মসূচিগুলি হাতে নিই বা প্রকল্পগুলি হাতে নিই সেগুলি যাতে দ্রুত সম্পন্ন হয়, মানসম্মত হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজের একটা উদ্দীপনা সৃষ্টি করা এবং সকলকে কর্মমুখী করা এবং সেই সাথে সাথে জবাবদিহিতাও নিশ্চিত করা, এটা অত্যন্ত জরুরি। সেদিকে লক্ষ্য রেখে আমরা সরকারি প্রতিষ্ঠান সমূহের জন্য এই সর্বপ্রথম ফলাফল ভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থা চালু করেছি। এর নাম দেওয়া হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট। আমার পক্ষে অর্থাৎ প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষে মন্ত্রণালয় বা বিভাগের সচিব কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি কেন? এই জন্য যে গৃহীত কাজগুলি বা প্রণীত প্রকল্পগুলি সেগুলি যেন যথাসময়ে মানসম্মতভাবে সম্পাদন হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং তার ভালো ফলাফলও আমরা পাচ্ছি। সেই সাথে আমাদের অর্থনীতি যতটা মজবুত হয়েছে, আমরা কিন্তু সকলের বেতন ভাতা বাড়িয়েছি। আর এবারে যে বেতন বাড়িয়েছি, আমি জানি না কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে কোনো সরকার একই সাথে এত বেতন বাড়াতে পারে কিনা, কেউ কিন্তু পারেনি। প্রকৃতপক্ষে 123 ভাগ বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। কেন দিয়েছি? যারা কাজ করবেন তাদের জন্য জব স্যাটিসফ্যাকশন থাকে। দ্বিতীয়টা হচ্ছে সংসারটা সচ্ছলভাবে যেন চালাতে পারেন, দুর্নীতির উপর যেন নির্ভরশীল হতে না হয়। খালি দুর্নীতি দূর করব করে বললেই হবে না, দুর্নীতি দূর করবার জন্য যথাযথ পদক্ষেপও নিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই অনেক কিছু বিবেচনা করে আমরা এই বেতন এবং বৃদ্ধি করে দিয়েছি। আরেকটি বিষয়ের উপর আমি জোর দিতে চাই যে বিশ্বটা আজকে এগিয়ে যাচ্ছে, আধুনিক জ্ঞান প্রযুক্তির ব্যবহার বাড়ছে, বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আর সেটা চলতে গেলে আমাদের প্রশিক্ষণ একান্তভাবে দরকার। যে যেখানেই কাজ করবেন, আমি মনে করি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে প্রশিক্ষণ ছাড়া কোনো কাজের উৎকর্ষতা সাধন সম্ভব নয়। সেদিকে লক্ষ্য রেখেই আমরা উচ্চতর শিক্ষারও সুযোগ সৃষ্টি করেছি, বিশেষ করে আমাদের সিভিল সার্ভিসে যারা আছেন তাদের জন্য। কারণ এটা বঙ্গবন্ধু করেছিলেন স্বাধীনতার পরপর, যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছেন, তখনও তিনি কিন্তু প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তারা যেন প্রশিক্ষণ পান সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কিন্তু 75-এর পরে যারা এসছে তারাও এদিকে বেশি দৃষ্টি দেয়নি। আবার 96 সালে আমরা যতটুকু পদক্ষেপ নিয়েছিলাম, মাঝপথে সেটাও হোঁচট খেয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আমরা আবার উদ্যোগ নিয়েছি যে বৈদেশিক এবং আভ্যন্তরীণ প্রশিক্ষণ, এর উপর আমরা জোর দিয়েছি এবং বঙ্গবন্ধু স্কলারশিপ প্রবর্তন করা হয়েছে এবং বিশেষ করে বিদেশে পাঠিয়েও যাতে ট্রেনিং হয় সেই সুযোগও আমরা সৃষ্টি করে দিয়েছি। কাজে আমরা মনে করি যেতে কাজের গতিশীলতা বাড়বে। তাছাড়া সরকারি কর্মচারীদের কাজই গতি যাতে বৃদ্ধি পায়, তার জন্য আমরা জনপ্রশাসন পদক নীতিমালাও প্রণয়ন করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব যে কার কি কাজের কি ধরনের তাদের আমরা পদকও প্রদান করব। কাজে সেটাও আমরা সংযোজন করেছি। আমি আগেই বলেছি বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিস্তার ঘটছে তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেজন্যই আমাদের একটা লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। কাজে আমরা সময় বাঁচানো, কাজের উৎকর্ষতা বৃদ্ধি এবং দ্রুত কর্মসম্পাদন, তার জন্য প্রযুক্তির ব্যবহার, তার উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমরা দেশের 64টি জেলা, 7টি বিভাগীয় কমিশনার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ সহ 14টি মন্ত্রণালয় এবং 3টি অধিদপ্তরে ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। 25,000 ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন
জাতীয় তথ্য বাস্তবায়ন নামটা দিয়েছে আমি, এটা আমরা চালু করেছি যে এক জায়গা থেকে সারা বাংলাদেশের সব তথ্য যেন পাওয়া যায়। আমরা সেই সাথে সাথে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজস্ব বিভাগ, ডাক, তথ্য যোগাযোগ, প্রতিটি প্রকৌশল বিভাগ সহ সিভিল সার্ভিসের সকল কর্মক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার এটা আমরা চালু করেছি। কাজে ডিজিটাল ছোঁয়া আজকে সারা বাংলাদেশে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। আমরা চাই যে আজকে যারা প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে যাবেন, তরুণ প্রজন্ম, কাজে তাদের কাছে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার এটা আরো সহজ। কাজে সকলেই এ বিষয়ে আপনারা নজর দেবেন এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি এই ডিজিটাল পদ্ধতিতেই আপনারা আপনাদের কর্ম সম্পাদনও করতে পারবেন, সব কিছু যোগাযোগও রাখতে পারবেন, কাজের মানও আপনারা বৃদ্ধি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আপনার শিক্ষা জীবন শেষে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে, এটা একটা গুরু দায়িত্ব। কাজে আমি মনে করি যে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন সেটা আপনার কর্মক্ষেত্রে বা আপনার দায়িত্ব সম্পাদনে, কর্ম সম্পাদনে আপনারা যথাযথভাবে প্রয়োগ করবেন। এবং তবে একটা কথা আমি বলবো যে যেহেতু বিশ্ব এগিয়ে যাচ্ছে, কাজে মানুষের শিক্ষা গ্রহণ বা প্রশিক্ষণ গ্রহণ কখনো শেষ হয় না, এটা সবসময় চলমান। সেদিকে লক্ষ্য রেখেই আরো বেশি নতুন নতুন জিনিস জানা এবং সেগুলি দেশের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায় সেদিকে বিশেষভাবে নজর দেবেন। আর লেখাপড়ার দিকে একটু বেশি নজর দেবেন, কারণ পড়াশোনার কোনো বয়স নেই, সবসময় পড়াশোনা করা যায় এবং যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে তা প্রয়োগ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন এবং আপনার কর্মের ফলে দেশের মানুষ উপকৃত হবে, দেশ উন্নত হবে। কারণ আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী এবং যেহেতু প্রযুক্তি ব্যবহার করে তারা আরো বেশি তাদের দৃষ্টি প্রসারিত। আজকে তো প্রযুক্তির বদৌলতে সারা বিশ্বটা হাতের মুঠোয়। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের কিন্তু সেই সৌভাগ্য ছিল না, কিন্তু আজকের মানুষের কিন্তু সেই সৌভাগ্যটা আছে। কাজে সেটা যথাযথ কাজে লাগিয়ে আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশ্বায়নের সাথে আমরা যেন তাল মিলিয়ে চলতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা বুনিয়াদী প্রশিক্ষণ 4 মাস থেকে 6 মাস করেছি। আমি অবশ্য বলবো যে আমাদের যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা নিজেদের ব্যাপারে যথেষ্ট অসচেতন, অবহেলা করেন। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংস্কারের অভাবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের 9 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা জুড়ে খানাখন্দকের কারণে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। রাস্তাগুলো সংস্কার করে ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছে এলাকাবাসী। উৎপল দেবনাথের তোলা ছবি ও নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বোরহানউদ্দিনের রানীগঞ্জ বাজার থেকে মোল্লারহাট হয়ে হারুনের বাজার পর্যন্ত 5 কিলোমিটার ও পক্ষিয়া ইউনিয়ন থেকে পাটোয়ারি বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার ইট, বালু ও পিচ উঠে খানাখন্দকে পরিণত হয়েছে। এসব রাস্তায় শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ভোগান্তির শেষ থাকে না। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘ 1 দশকেও রাস্তাগুলো সংস্কার হয়নি। 8 থেকে 10 বছর ধরে এরকম ভাঙাচুরা, এই পাইলিং ফুলিং করতেছে। এই করতে গিয়ে মনে করেন যে আশা ভরসা দিয়ে রোড করার কথা করে না। কোন একটা মাল আনতে ডাবল দাম নেই, ডাবল ভাড়া নিতে আছে, গায়ে মাথায় আনতে হয়। আমরা মাথাত করিয়া সাইকেল, গাড়ি, রিক্সা যাওয়া কষ্ট। আন্দিগুন্দি মন কোন কেউ ঠ্যাং ভেঙে গিয়া, কেউ নৌ কুলটে গিয়া, মন কোন খুবই একটা সিরিয়াস আছে, কষ্টের ভিতরে আছে। জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাগুলো শিগগিরই মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে ভোলা উন্নয়ন অবকাঠামো নামে একটা নতুন ডিপিপি কার্যক্রম চলছে এবং শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়ন সহ পূর্বাঞ্চলের 1.5 লক্ষাধিক মানুষ উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেন। সময় সংবাদ, ভোলা। কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘ 10 বছর ধরে বন্ধ রয়েছে মাদারীপুরের খাসিরহাটের 1000 মেট্রিক টন ধারণ ক্ষমতার খাদ্যগুদাম। অথচ এটি সংস্কারের নামে প্রতি বছর ব্যয় করা হচ্ছে লাখ লাখ টাকা। এই অবস্থায় ক্ষোভ প্রকাশ করে খাদ্যগুদামটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।
সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1980 সালে মাদারীপুরের কালকিনির খাসেরহাট এলাকায় আড়িয়ার খাঁ নদীর তীরে একটি খাদ্য গুদাম নির্মাণ করে খাদ্য অধিদপ্তর। এরপর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় 2005 সালে গুদামটি বন্ধ করে দেয়া হয়। এরপর প্রতি বছর সংস্কারের নামে বিপুল অঙ্কের অর্থ খরচ করা হলেও 10 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এটি। এ কারণে জেলা শহর থেকে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন জনপ্রতিনিধি ও ডিলাররা। লাখ লাখ টাকা খরচা করিয়া খাদ্য গুদাম বন্ধ রয়েছে, তাদের পাবলিকের বহু ক্ষতি হইতেছে। গুদামটা যদি চালু থাকে, ভালো থাকে, তাহলে আমাদের এলাকার জনগণের সুবিধা হয়। মাল উঠানামার জন্য এবং ইউনিয়নের অনেক টাকাও সরকারের সাশ্রয় হবে। এই গোডাউনটা চালু না হওয়ার কারণে আমাদের বাঁশগাড়ি, লক্ষ্মীপুর, বিশেষ করে এনায়েতনগর, এই 3টা ইউনিয়নের মাল আমাদের কালকিনি থেকে আনতে হয়, যেটা আমাদের জন্য বিরাট একটা ব্যয়বহুল ব্যাপার। অবশ্য দ্রুত খাদ্য গুদামটি চালুর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা খাদ্য বিভাগের এ কর্মকর্তা। ওসিএলএসডির কোয়ার্টার, সীমানা প্রাচীর, দারোয়ান কোয়ার্টার নির্মাণ করা হলে গুদামটি চালু করা সম্ভব হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা কয়েকবার পত্র প্রেরণ করেছি। মন্ত্রী মহোদয়ও ইতিমধ্যে ডিও লেটার দিয়েছেন। 1 একর 66% জমির উপর নির্মিত এ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন। সময় সংবাদ, মাদারীপুর। 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মেলন ও আলোচনা সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গতকাল রাজধানী ইসলামী ব্যাংক টাওয়ার অডিটোরিয়ামে এই প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংকের 5টি নতুন প্রোডাক্ট স্কিম ও একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মুস্তফা আনোয়ার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইস্কান্দার আলী খান সহ শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তৃতা করেন। চট্টগ্রামে দেশের বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম এর বার্ষিক সাধারণ সভা হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 3 পর্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। 3 পর্বের বিএসআরএম স্টিল লিমিটেডের 14তম সাধারণ সভা, 8ম বিশেষ সাধারণ সভা এবং 54তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকদের বিবরণী অনুমোদন হয়। এ সময় শেয়ার হোল্ডারদের জন্য 30% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। গতকাল রাজধানীর রাজুক ভবন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বেগম মুন্নাজান সুফিয়ান, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান ও দিদার মোহাম্মদ আব্দুর রব। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড আইপিডিসির 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুসা। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুমিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। সবাই শেয়ার হোল্ডারদের জন্য 2015 সালের জন্য 20% বোনাস শেয়ারের অনুমোদন দেওয়া হয়। অনারিং আওয়ার হিরো কার্যক্রমের আওতায় 3 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ক্রাউন সিমেন্ট গ্রুপ। সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন লেফটেন্যান্ট কর্নেল আবু উসমান চৌধুরী, শিবনারায়ণ দাস ও গীতশ্রী চৌধুরী। গতকাল ক্রাউন সিমেন্টের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা জানানো হয়। মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট ও গিফট ভাউচার তুলে দেন ক্রাউন সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবিরউদ্দিন মোল্লা। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলি। দ্বিতীয় দফায় দেশব্যাপী 639টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্কুল পর্যায়ে অতিরিক্ত পরীক্ষার চাপে বিপর্যস্ত পরীক্ষার্থীরা, আগ্রহ হারাচ্ছে জ্ঞান অর্জনে আধুনিক শিক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের।
কর্তৃপক্ষের উদাসীনতায় 10 বছর ধরে বন্ধ মাদারীপুরের খাসের হাট খাদ্য গুদাম। সংস্কারের নামে ব্যয় হচ্ছে লাখ টাকা, দ্রুত চালুর দাবি জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। এবং সংস্কারের অভাবে ভোলার বোরহানউদ্দিনে 9 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য, বন্ধ রয়েছে যান চলাচল, ভোগান্তি নিরসনের দাবি এলাকাবাসীর। এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ের।